যুক্ত ফোরাম কর্তৃক আয়োজিত আজকে এই নাগরিক বৈঠকে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, উপস্থিত সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কিছুটা অভিমান এবং ক্ষোভ থেকে বেশ কিছু কথা বলেছেন। স্যার যদিও তাকে থামিয়ে দিয়েছেন, আমিও মনে করি এই মুহূর্তে চূড়ান্ত জাজমেন্টে যাওয়ার সময় আমাদের হয় নাই যে হি ইজ ফেইলিউর অর সাকসেস। সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত লেভেলে এখনো তাকে বিচারকের বা বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর যথেষ্ট বা যথাযথ সময় হয় নাই বলে আমরা মনে করি। আরও সময় দিতে হবে এবং তারপরে আমরা তাকে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। গতকালকে তিনি আমাদের ডেকেছিলেন, যদিও সকল রাজনৈতিক দল সেখানে ছিল না। আমি মনে করি এটাকে আরও কিভাবে ইনক্লুসিভ করে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে তিনি বসতে পারেন সে বিষয়ে আমরা তাকে পরামর্শ দিয়েছি এবং বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে আপনার নিয়মিত যে বৈঠক, চলমান বৈঠক, এই বৈঠকগুলোকে আপনার জারি রাখতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে। শুধু রাজনীতিবিদদের নিয়ে বলবেন না, সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, ছাত্রদের সাথে বসছেন, একই সাথে ধর্মীয় নেতা যারা আছেন তাদের সাথেও আপনাকে বসতে হবে। যদিও তারা আজকে ধর্মীয় নেতাদের ডেকেছেন, আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই বৈঠকগুলো আমাদের চলমান রাখতে হবে দেশ, জাতি এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায়। বন্ধুগণ, এখন আসি আমরা আমাদের মূল আলোচনায়। আমরা একটি দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে 2000 মানুষ, ছাত্র জনতা জীবন দিয়েছে। আমরা একটি বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম বা যে বাংলাদেশের জন্য 2000 ছাত্র জনতা জীবন দিলেন, সেই বাংলাদেশ আমরা পাই নাই কিংবা বিনির্মাণ করতে পারি নাই। আমরা খুনি হাসিনার সংবিধান রক্ষার জন্য 2000 মানুষ, ছাত্র জনতা জীবন দেয় নাই। খুনি হাসিনার দোসরদের চতুর্দিকে বসা রাখবেন, প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন, তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই বাংলাদেশ আমরা চাই নাই। আমরা হাসিনার সংবিধানকে ফেলে দিয়ে, ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা বিপ্লব ঘটিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। তারপরে আজকের এই নতুন বাংলাদেশ। কিন্তু কোনো এক অজানা কারণে সেই 5ই আগস্টে ক্যান্টনমেন্টের বৈঠক থেকে আমাদের বাংলাদেশের নতুন অগ্রযাত্রার যে রাস্তা, এই রাস্তা পরিবর্তন হয়ে গেছে। আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, একটি বিপ্লবী জাতীয় সরকার বাংলাদেশে হবে। কিন্তু বাস্তবিক অর্থে বিপ্লবী জাতীয় সরকার না হয়ে এখানে হয়ে গেল একটি হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং ওয়ে। একবারই ভুল রাস্তায় আমাদের ধাবিত করা হয়েছে, ভুল রাস্তায় ঠেলে দেওয়া হয়েছে। আর আজকে এই যে নানান সংকট, নানান ঝুঁকি, নানান সমস্যার উদ্ভব হচ্ছে কেন? কারণ এই সমস্যা সংকটের মূল বীজ 5ই আগস্টে সেই ক্যান্টনমেন্টের প্রথম বৈঠকে বপন করা হয়েছিল। আমরা এই বিপ্লব ঘটিয়েছি সবাই, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল। একক কোনো ব্যক্তি সংগঠনের ক্রেডিট এই বিপ্লবে নেই। কেউ বলতে পারবে না যে আমিই করেছি। নো, সবাই করেছে। কিন্তু এই যে সবাই করলো, সবার অবদান, সবার অংশগ্রহণ, আপনি কি সবার প্রাপ্য মর্যাদা, সম্মান নিশ্চিত করতে পেরেছেন? সবার অংশগ্রহণ নিশ্চিত করে পেরেছেন? আজকে যদি আমরা প্রশ্ন করি, কৃষক ভাইরা, রিক্সা চালক ভাইরা, 26 জন রিক্সা চালক জীবন দিয়েছে এই বিপ্লবে। তাদের জন্য এই সরকার কি করেছে? তাদেরকে কোথায় এই সরকার অন্তর্ভুক্ত করেছে? এই প্রশ্ন আমরা করতে পারি না। তাহলে তাদের রিপ্রেজেন্টেশন অর্থাৎ প্রতিনিধিত্ব এই রাষ্ট্রযন্ত্রে নেই। এরকম প্রত্যেকটি লেয়ার থেকে আমরা প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বারবার বলে আসছি, কিন্তু তারা শুনে নাই। এই জন্যই মূলত আজকে এই যে সংকট, সমস্যাগুলোর উদ্ভব সেটা হচ্ছে। তো যাই হোক বন্ধুগণ, হতাশার কোনো কারণ নেই। সামনে আমাদের নতুন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই জন্য সবাইকে প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই যে বর্তমানে বাংলাদেশকে একটি বিপদে ফেলার জন্য আমাদের পাশের দেশের বন্ধু রাষ্ট্রখ্যাত ভারতের দাদাবাবুরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে,
এই ষড়যন্ত্রকে রাষ্ট্রীয় এবং জাতীয়ভাবে মোকাবেলা না করতে পারলে আমাদের ভয়াবহ বিপদ কিন্তু আসন্ন। তারা আমাদের দূতাবাসে হামলা চালিয়েছে এবং তারা এই দূতাবাসে হামলা চালিয়ে কার্যত বাংলাদেশের সাথে একটা যুদ্ধ ঘোষণা করেছে। পৃথিবীর ইতিহাসে কখনোই কোথাও দেখবেন না আরেকটি দেশে অবস্থিত কোনো দূতাবাস কিংবা হাই কমিশনে গিয়ে হামলা চালানো হয়, সেখান থেকে পতাকা ছিঁড়ে সেখানে আগুন জ্বালানো হয়, এরকম নজির নেই। কিন্তু আজকে তারা করেছে। তার মানে তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, এই ধৃষ্টতার বিরুদ্ধে বাংলাদেশে আমাদের এখন একটি কনক্রিট জাতীয় ঐক্য দরকার। দল মত নির্বিশেষে এই কনক্রিট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা এক এবং ঐক্যমত্য আছি। উই আর ইউনাইটেড, এটা দেখাতে হবে। শুধু এটা মুখে বললাম। প্রধান উপদেষ্টা কালকে আমাদের ডাকলেন, আমরা সবাই বসলাম, 2 মিনিট করে সুযোগ দিয়েছিলেন কথা বলার। এটি জাতীয় ঐক্য নয়। এই জাতীয় ঐক্য হতে হবে কনক্রিট। দেশ এবং জাতির প্রশ্নে এক বিন্দু পরিমাণ আপোষ করা যাবে না। শুধু 2-4 লাইন বক্তব্য দিলাম গরম রত্ন। আমরা সেদিনই প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, ভারত যখনই আমাদের ডেপুটি হাই কমিশনে হামলা চালিয়েছে, সাথে সাথে এই সরকারের উচিত ছিল আমাদের সেই আগরতলার ডেপুটি হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের ফেরত আনা এবং প্রতিবাদ হিসাবে ভারতীয় ডেপুটি হাই কমিশন যে চিটাগং রয়েছে তাদের সকলকে বহিষ্কার করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া। ওই হাই কমিশন বন্ধ করে দেওয়া দরকার ছিল। এটাই হয়তো কড়া প্রতিবাদ। ভারতের কাছে নমনম করার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। ভারতের দাদাগিরি এই বাংলার মাটিতে আর চলবে না। একবারই বক্তব্য পরিষ্কার। গত 5ই আগস্টে ভারতের দাদাগিরি, আধিপত্যবাদ, আগ্রাসন এই বাংলাদেশের মাটিতে আমরা কবর দিয়ে দিয়েছি। সুতরাং দাফনকৃত বিষয়কে এই বাংলার মাটিতে কেউ আর ফেরত আনতে পারবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কিছু কিছু রাজনৈতিক দল এখনো মনে করে তাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লিতে, ঢাকায় নয়। এই জন্যই তারা মনে করে দিল্লিকে পূজা না করলে, ভারতের দাসত্ব না করলে, গোলামি না করলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। এরকম যাদের মনোভাবনা, এরকম যাদের চিন্তাধারা, আমরা সে সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনাদের চোখের কাঠের চশমাটি খুলে সামনের দিকে তাকান। গত 5ই আগস্টের আগে বাংলাদেশের মানুষ চিন্তাও করে নাই যে ভারতের দাবেদারি খুনি হাসিনাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করা সম্ভব। কেউ ভেবেছিলেন হাসিনা পালিয়ে যাবে? 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো কেউ জানতেন হাসিনা পালিয়ে যাবে? কেউই জানতেন না। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? মহান আল্লাহর রহমত ছিল, আল্লাহর সিদ্ধান্ত ছিল, আর আমাদের অংশগ্রহণ, ডেডিকেশন, বিধায় সেটি সম্ভব হয়েছে। তাহলে এরকম একটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখনো যদি আমরা মনে করি আমাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লি, দিল্লির দাদারাও খুশি, তো আমরা ক্ষমতায় যেতে পারবো না। তার মানে দিল্লির দাদাদের খুশি করতে হবে। এরকম রাজনৈতিক চিন্তাধারা যাদের মধ্যে রয়েছে, তারা যদি ফিরে না আসে, না শুধরাই, তাহলে আগামীতে খুনি হাসিনার মতো তাদের জায়গাও এই বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। একই সাথে বন্ধুগণ, আরেকটি প্রস্তাব আমরা দিয়েছি এই সরকারকে। 18 থেকে 30 বছরের প্রত্যেকটি জওয়ান তরুণ তরুণীর জন্য 1 বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এটি অত্যন্ত জরুরি। আমাদের 3 দিকে যে রাঘব বুয়াল, আগ্রাসী, ফ্যাসিস্ট একটি দেশ বিরাজমান, তাদের রাহুর কবল থেকে মুক্তির জন্য আমাদের এই সামরিক প্রশিক্ষণ উত্তর কোরিয়ার মতো বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি নাগরিক হবে এক একটা যোদ্ধা, প্রত্যেকটি নাগরিক হবে এক একটা সৈনিক। জাতির যে কোনো ক্রাইসিস মোমেন্টে, যে কোনো সংকটে আমরা যাতে আমার দেশের তরুণদের ব্যবহার করতে পারি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, সেই জন্য এই সামরিক প্রশিক্ষণ অতীব জরুরি বলে আমরা মনে করি এবং প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে দিয়েছি। গতকালকে আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এই যে জাতীয় ঐক্য বা জাতীয় সংহতির কথা বলা হচ্ছে, আমরা ওনাকে বলেছি যে সকল রাজনৈতিক দল আজকে বাদ পড়েছে তাদের সাথেও কথা বলেন, সিভিল সোসাইটিকে ডাকেন, সাংবাদিক সমাজকে ডাকেন, ধর্মীয় সংগঠনের নেতাদের ডাকেন, সবাইকে নিয়ে বসে আপনি একটা জাতীয় দিবস
ফাইনাল করে ঘোষণা করেন যে দিনে আমরা 2 ঘন্টার জন্য প্রত্যেকটি নাগরিক রাজনৈতিক দলের নেতা কর্মী 2 ঘন্টার জন্য রাজপথে জাতীয় পতাকা এবং আমাদের ঐক্য সংহতির প্রতীক সাদা পতাকা নিয়ে রাজপথে থাকবো। সারা বিশ্ব দেখবে এদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ, এটা আমাদের দেখাতে হবে। আজকে ভারতীয় মিডিয়া যেভাবে আন্তর্জাতিক দরবারে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমাদের এখানে দাদা রয়েছেন গোবিন্দচন্দ্র প্রামাণিক, দাদার উপস্থিতিতে বলতে চাই, বাংলাদেশের কোনো হিন্দু ভাই, কোনো হিন্দু বোন বলতে পারবে না আমি অনিরাপদ কিংবা নিরাপত্তাহীনতায় ভুগছি, কেউই বলতে পারবে না। আজকে যে সকল হিন্দু ধর্মের 2-1 নেতা দাবি করছে বাংলাদেশে হিন্দু ভাইরা নিরাপদ নয়, তারা আসলে হাসিনার দোসর এবং এই দেশকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। একজনও বলতে পারবে না। গ্রামে গঞ্জে গিয়ে খোঁজ নেন, বরঞ্চ আগের থেকে হিন্দু ভাইরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আরো আরামে আছে, ভালো আছে, সুখে আছে। কয়েকদিন আগে ভয়েস অফ আমেরিকার একটি জরিপ পাবলিশ হয়েছে, সেখানে তারা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের ভিন্ন ধর্ম